তোমার পথ চাহিয়া। মুশফিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি। আপনি কেমন আছেন? সাবিনা কেমন আছেন? সাবিনা কেমন আছেন? চলে গেছে। হাসান আলী ভাই, আশা করি ভালো আছেন। এ রতন কেমন আছো? জি ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা ভালো আছেন? সাবিনা শুনতে পাচ্ছেন? গ্রুপে কেউ একজন একটু SMS করেন।
মুশফিক ভাই, আপনার পড়ালেখার কি অবস্থা বলেন তো? এই তো ভাই চলতেছে ইমপ্রুভমেন্ট কিরকমের বুঝতে পারতেছেন? ইমপ্রুভমেন্ট। রিভিশন যেটা দিলাম মোটামুটি ভালোই লাগছে। যাক, ভালো। সাবিনা, আপনার কোনো শব্দ পাচ্ছি না বা কোনো সাউন্ড পাচ্ছি না, আপনি রেসপন্স করেন। সাবিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনাদের এই ব্যাচটা মানে অ্যাক্টিভনেস খুবই কম। ফারহান হক, ভালো আছেন? ফারহান হক, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া ভালো। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার মনে হয় ক্লাস শুরু করে দেওয়া উচিত। আমরা কোন পর্যন্ত ছিলাম? সাক্ষ্য আইনের কেউ আসে না ভাইয়া? হ্যাঁ, সাক্ষ্য আইনের কোন পর্যন্ত ছিলাম? সাক্ষ্য আইন 58 পর্যন্ত পড়ানো হয়েছে। জি, 58 পর্যন্ত পড়ানো হয়েছে। আমরা আজকে 59 থেকে শুরু করব। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আচ্ছা, আমরা 59 ধারা থেকে শুরু করি। আমরা যেহেতু আমাদের সময় হাতে কম, সেহেতু আমাদের একটু ফাস্ট আগাইতে হবে। এখন 59 ধারার ইংরেজি টাইটেলটা হচ্ছে যে প্রুফ অফ ফ্যাক্টস বাই ওরাল এভিডেন্স, মানে কোনো ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ। কোনো ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ। আমরা জানি সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য আছে, দালিলিক সাক্ষ্য আছে এবং শারীরিক সাক্ষ্য আছে। শারীরিক বা ফরেন্সিক যে সাক্ষ্যটা, ওইটা তিনটা, মোট সাক্ষ্য 3 প্রকার। এখন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মৌখিক সাক্ষ্য, প্রুফ অফ ফ্যাক্ট বাই ওরাল এভিডেন্স। ওরাল এভিডেন্স আবার 2 প্রকার হইতে পারে, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ সাক্ষ্য। দেখেন, দলিলের বিষয়বস্তু ছাড়া, দলিলের যে বিষয়বস্তু আছে এই বিষয়গুলো ছাড়া অন্যান্য সকল বিষয় মৌখিক সাক্ষ্যের মাধ্যমে কি করতে হবে? প্রমাণ করা যেতে পারে। প্রমাণ করা যেতে পারে। তাহলে 2টা বিষয় আমরা পাচ্ছি। একটা হচ্ছে যে দলিলের বিষয় ছাড়া অন্যান্য বিষয়, আরেকটা হচ্ছে মৌখিক, এই আপনার মৌখিক সাক্ষ্য দ্বারা এগুলো প্রমাণ করতে হবে। আর এই 59 ধারার টাইটেলটা, তাহলে এই যে দলিলের বিষয় ছাড়া, এর নিচে একটা দাগ দেন। দলিলের বিষয়বস্তু ছাড়া এর নিচে একটা দাগ দিয়ে রাখেন। ডিপয়, ভালো আছো? ডিপয়। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি অনেকদিন পরীক্ষা টরীক্ষা দাও না কেন? স্যার আমি কালকে বাসা থেকে আসছিলাম স্যার। ও কালকে এমনি একটু ইয়ে ছিলাম স্যার, পরীক্ষা আচ্ছা ছিল আচ্ছা এই জন্য, মানে কালকে এক্সাম দিই।
আচ্ছা, ওই পরীক্ষাগুলো কন্টিনিউ দাও, যেগুলো গ্যাপ আছে গ্যাপগুলো পূরণ করো। আর যদি পরীক্ষার সময় যদি পিছায় তাহলে তো ভালো, আর যদি না পিছায় তাহলে সামনের বারের জন্য জাস্ট আবার কন্টিনিউ করতে হবে। তাহলে এখন আমি পড়াচ্ছিলাম 59 ধারা থেকে। 59 ধারা বলতেছে প্রুফ অফ ফ্যাক্ট বাই ওরাল এভিডেন্স, মানে মৌখিক সাক্ষ্য দ্বারা এই দলিলের বিষয়বস্তু ছাড়া অন্যান্য বিষয় প্রমাণ, দলিলের বিষয় ছাড়া অন্যান্য বিষয় প্রমাণ করতে হবে মৌখিক সাক্ষ্য দ্বারা। তারপরে চলে যাব এখান থেকে এইটুকুই, শুধুমাত্র এই যে দলিলের বিষয়বস্তু ছাড়া এর নিচে একটা দাগ দিয়ে রাখেন, দলিলের বিষয়বস্তু ছাড়া এর নিচে একটা দাগ দিয়ে রাখেন। সৈকত ভাই ভালো আছেন? সৈকত ভাই, আচ্ছা আমি আপনাদের কন্টিনিউ করি। সৈকত ভাই মনোযোগ সহকারে শোনেন, দেখেন। তারপরে চলে যাবো আপনি 60 ধারাতে। 60 ধারাতে বলতেছে এই মৌখিক সাক্ষ্য অবশ্যই কি হইতে হবে? প্রত্যক্ষ হইতে হবে। এই প্রত্যক্ষ এবং পরোক্ষ বলতে কি বোঝায়? প্রত্যক্ষ হচ্ছে যে ব্যক্তি নিজে স্বয়ং দেখার জিনিস হলে দেখেছে, শোনার জিনিস হলে শুনেছে, অনুভবের জিনিস হলে অনুভব করেছে। প্রত্যক্ষ বলতে ডাইরেক্ট বোঝায়, ডাইরেক্ট সরাসরি। যেই ব্যক্তি এই ঘটনার সাথে সরাসরি জড়িত বা সরাসরি দেখেছে, শুনেছে, অনুভব করেছে, সেই ব্যক্তি হচ্ছে ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। সেই ব্যক্তি ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। এখন তাহলে মৌখিক সাক্ষ্য হইতে হবে অবশ্যই প্রত্যক্ষ। এখন তাহলে প্রত্যক্ষ হবে কিভাবে? যেটা আমি বললাম যে দেখার জিনিস হলে দেখবে, শোনার জিনিস হলে শুনবে, আর অনুভবের জিনিস হলে অনুভব করবে। এরকমের কোনো ব্যক্তি যে সাক্ষ্য প্রদান করবে সেটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য বা ডাইরেক্ট সাক্ষ্য বা ডাইরেক্ট এভিডেন্স। এখন কথা হচ্ছে এই প্রত্যক্ষ সাক্ষ্যের অপোজিটে আরেকটা সাক্ষ্য আছে, সেটা হচ্ছে পরোক্ষ সাক্ষ্য বা শোনা সাক্ষ্যও বলতে পারেন। যেমন ধরেন একটা ঘটনা ডিপয় হলো, অনুভব করেছে, শুনেছে, দেখেছে। এই ডিপয়ের কাছে এই সাবিনা হচ্ছে পরবর্তীতে শুনেছে। ওই ঘটনা সরাসরি সাবিনা দেখে নাই, শোনে নাই বা অনুভবও করে নাই, সাবিনা ডিপয়ের কাছে শুনেছে। এখন সাবিনা যদি ওই ঘটনা সম্পর্কে সাক্ষ্য প্রদান করে তাহলে সাবিনার সাক্ষ্য হচ্ছে আপনার শোনা সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য। এইবার এই যে এই 60 ধারা আর 64 ধারা, এই দুটা ধারা আমি এক করে পড়াবো। তারপর দেখেন তাহলে আমরা 159 ধারা এবং 160 ধারা পাইলাম। 159 ধারা আর 160 ধারা থেকে আমাদের খুব বেশি পড়ার নাই, কিন্তু গুরুত্বপূর্ণ। 100 না তো, শুধু সরি, শুধু 60, শুধু 60 ধারা আর হলো শুধু 59 ধারা। এখানে 60 ধারার টাইটেলটা আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে মুখস্থ রাখবেন। তারপর আমি চলে যাব 61 ধারাতে। 61 ধারাতে বলতেছে দলিলের বিষয় প্রমাণের পদ্ধতি, প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্ট, প্রুফ অফ কন্টেন্ট অফ ডকুমেন্টস। এই দলিলের বিষয় প্রমাণ করা যায় কিভাবে? কোনো দলিলের বিষয় প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এই প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য, এই দুইটা সাক্ষ্য দ্বারা কি করা যায়? দলিলের বিষয় প্রমাণ করা যায়। এখন যেখানে প্রাথমিক সাক্ষ্য আছে সেখানে মাধ্যমিক সাক্ষ্যর প্রয়োজন হয় না।
যদি কোনো দলিল প্রমাণের জন্য আপনার মাধ্যমিক সাক্ষ্য থাকে বা দলিলের বিষয় প্রমাণের জন্য যদি মাধ্যমিক সাক্ষ্য প্রাথমিক সাক্ষ্য থাকে, সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যর প্রয়োজন নাই। মাধ্যমিক সাক্ষ্যর প্রয়োজন নাই। তাহলে আপনার দলিলের বিষয়ে সাক্ষ্য দিতে হইলে কি করতে হবে? আগে দেখতে হবে যে প্রাথমিক সাক্ষ্য আছে কি না। যদি থাকে তাহলে প্রাথমিক সাক্ষ্যই দিতে হবে। আর যদি প্রাথমিক সাক্ষ্য না থাকে তখন আপনি মাধ্যমিক সাক্ষ্য দিবেন বা মাধ্যমিক সাক্ষ্য অ্যাপ্লাই করবেন। এখন ৬২ ধারাতে বলতেছে মাধ্যমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স। দেখেন, এই যে দলিলের কথাই বলবো এখন, এইগুলোকে আমরা প্রাথমিক দলিল হিসাবে প্রাথমিক সাক্ষ্য হিসাবে আমরা গণ্য করব। যদি কোনো দলিলের মূল দলিলের কপি থাকে, এই মূল দলিলটা হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য। প্রতিলিপি আকারে দলিল সম্পাদিত হয় যে পক্ষ সম্পাদিত করে, যে পক্ষ একটি প্রাথমিক সাক্ষ্য। যেমন ধরেন, একটা দলিল আপনার যখন তৈরি করা হইল, যেমন ধরেন সৈকত ভাই হাসান ভাইয়ের কাছে একটা সম্পত্তি বিক্রয় করতেছে। এই সম্পত্তি যে দলিলটা হবে, এই দলিলটা একই দলিল 2 কপি বানাইল। মানে আপনি ধরেন একটা এগ্রিমেন্ট করবেন, ওই এগ্রিমেন্ট একদম স্টাম্পে করবেন। আপনি এগ্রিমেন্ট 300 টাকার স্টাম্পে, এই 300 টাকার স্টাম্পে আপনি একই জিনিস একই দলিল আপনি 2টা করলেন। 300 300 600 টাকার স্টাম্প, মানে একই দলিল 2টা করলেন। এখন এই 2টা দলিল হয়ে গেল না? 2টা এগ্রিমেন্টের দলিল হয়ে গেল। এই 2টা দলিলই হচ্ছে কি প্রাথমিক সাক্ষ্য। মানে একই জিনিস আপনি 2টা করলেন। যেমন ধরেন যে আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে বিয়ের এফিডেভিট আছে না? এই বিয়ের এফিডেভিট মানুষ একটা করে, আপনি করেছেন একই এফিডেভিট, একদম সেম কপি। আপনি ওই স্টাম্পে আপনি 2টা করেছেন, 2টা করে নোটারি করে রেখে দিয়েছেন। একটা আপনার বোর কাছে রাখলেন, একটা আপনার কাছে রাখলেন। এই 2টাই হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। 2টাই প্রাথমিক। মানে মূল কথা হচ্ছে যে কোনো দলিল বা কোনো দলিল যদি আপনি একই দলিল যদি একাধিক খণ্ডে, যদি একাধিক প্রতিলিপিতে যদি আপনি কি করেন তৈরি করেন, তাহলে প্রত্যেকটা প্রতিলিপি হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। তারপরে চলে যাব আমি প্রতিলিপি আকারে দলিল সম্পাদিত হলে যে পক্ষে সম্পাদিত করে সে পক্ষের জন্য সেটি প্রাথমিক দলিল। এটা একবার রিডিং করবেন। মূল দলিল থেকে একই পদ্ধতিতে যদি একাধিক কপি তৈরি করা হয়, তাহলে ওই কপিসমূহের একটি অন্যটির জন্য প্রাথমিক, কিন্তু মূলটির জন্য মাধ্যমিক সাক্ষ্য। এইটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল একটা প্রশ্ন, একটা লাইন আমি বুঝাই দিচ্ছি। যেমন ধরেন, একটা দলিল মুশফিক ভাইয়ের কাছে আছে মূল দলিলটা, মুশফিক ভাইয়ের কাছে আছে মূল দলিলটা, মুশফিক ভাইয়ের কাছ থেকে সৈকত ভাই ফটোকপি করে নেছে, তাহলে মুশফিক ভাইয়ের যে মূল দলিল, সেই দলিলের মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে সৈকত ভাইয়েরটা, ফটোকপি করে নেছে। এখন এই মুশফিক ভাইয়ের দলিলটা আমি বাদ দিয়ে দিলাম। এখন ওই দলিলই এই সৈকত ভাইয়ের কাছ থেকে ফারহানা হক উনি কী করেছে, ফটোকপি করে নেছে। যখন ফারহানা সৈকতের কাছ থেকে ফটোকপি করেছে, তখন সৈকতেরটা হয়ে গেল কি প্রাথমিক দলিল, আর ফারহানাটা হয়ে গেল মাধ্যমিক স্বাক্ষর অন্তর্গত। এখন এই ফারহানার কাছ থেকে আবার রতন হলো ফটোকপি করছে। এখন তাহলে এই মুশফিকেরটাও বাদ, সৈকতেরটাও আমরা সাইডে রাখতেছি। যখন রতন ফারহানার কাছ থেকে কি করেছে, ফটোকপি করেছে, তখন এই ফারহানারটা কী হয়ে যাচ্ছে, প্রাথমিক দলিল হয়ে যাচ্ছে, আর রতনেরটা হয়ে যাচ্ছে মাধ্যমিক। আবার আমি ফারহানারটা বাদ দিলাম। রতনের কাছ থেকে যখন লিমা কি করবে, ফটোকপি করবে, তখন রতনেরটা হয়ে যাবে আপনার মাধ্যমিক দলিল, প্রাথমিক দলিল, আর লিমারটা হবে কি মাধ্যমিক দলিল। এই যে সিকোয়েন্সটা, যখন আপনি একজনের কাছ থেকে ফটোকপি করে নেবেন, যে কাছ থেকে ফটোকপি নেবেন, যে মূল দলিল থেকে ফটো করবেন, ওইটা হচ্ছে আপনার
ওই মূলটা হচ্ছে প্রাথমিক, আর যেটা ফটোকপি করবেন ওটা হচ্ছে মাধ্যমিক। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। 63 ধারাতে আমি চলে যাব। 63 ধারাতে বলতেছে মাধ্যমিক সাক্ষ্য। আমরা দেখলাম যে 62 ধারাতে প্রাথমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স, আর 63 ধারাতে সেকেন্ডারি এভিডেন্স। এখানে মাধ্যমিক সাক্ষ্যর কথা বলা হয়েছে, কোন কোন দলিলগুলো মাধ্যমিক সাক্ষ্য হিসাবে গণ্য হবে সেগুলো এখানে বলা আছে। দেখেন, আমি যে যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টের অন্তর্গতগুলো মাধ্যমিক সাক্ষ্য বলে গণ্য হইবে। কোনো দলিলের প্রত্যায়িত নকল বা প্রতিলিপি বা সার্টিফাইড কপি এটা কি মাধ্যমিক সাক্ষ্য। যেমন ধরেন একটা মামলা হয়েছে, এই মামলার আপনি এই যে অর্থঋণে আমার একটা নতুন একটা মামলা হয়েছে, মানে আমার আর কি আমি মামলার কপি উঠাইতে গেলাম, মানে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি নতুন অর্থঋণের একটা মামলায়। এখন কোর্টে গেলাম মামলার নথি নিতে, তারা নথি দিবে না। এখন তারা বলতেছে সার্টিফাইড কপি উঠানোর জন্য। এখন আমি যদি ওই মামলার যে মূল কপি আছে, মূল যে আর্জি আছে, আর্জি থেকে আমি যদি সার্টিফাইড কপি নিই, তাহলে এই সার্টিফাইড কপিটা হচ্ছে কি আপনার মাধ্যমিক সাক্ষ্য। আর যে মূল আর্জিটা এটা হচ্ছে প্রাথমিক। তারপর দেখেন, মূল দলিল হতে যান্ত্রিক পদ্ধতিতে তৈরিকৃত নকল। আপনারা জানেন যে কোনো একটা মূল দলিল থেকে আপনারা যান্ত্রিক পদ্ধতিতে অনেকগুলো তার অনুলিপি তৈরি করতে পারবেন। যেমন ধরেন এই যে প্রাচীন যুগের টাইপিং মেশিন আছে না, টাইপিং মেশিন আছে, যেটা যে আপনার যে টং 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 শব্দ হয়। ধরেন যে আপনি একটা দলিল নিয়ে গেলেন, দলিল নিয়ে যে বললেন ভাইজান এখানে যেটা লেখা আছে আপনি একটু লিখে দেন, তা উনি যখন লিখে দিবে ওই লিখে দেওয়াটা হচ্ছে কি মাধ্যমিক সাক্ষ্য। তারপর দেখেন, মূল দলিলের নকল হতে তৈরিকৃত নকল। মূল দলিলের নকল হইতে তৈরিকৃত নকল একই কথা। 4 নম্বরে চলে যান, দলিলের প্রতিলিপির ক্ষেত্রে যে ব্যক্তি সম্পাদন করে নেই তার ক্ষেত্রে সেটি মাধ্যমিক সাক্ষ্য। যেমন ধরেন আপনি একটা দলিল তৈরি করেছেন, একটা এগ্রিমেন্ট করেছেন, এই আপনার হাসান আলী ভাই, রতন, এই দুইজন কি করছে, এগ্রিমেন্ট করেছে। এই এগ্রিমেন্ট যখন করেছেন, এগ্রিমেন্ট করার পরে আপনারা এই হাসান ভাই পরবর্তীতে তার যে অঙ্গীকারনামা আছে এই অঙ্গীকার অনুযায়ী দলিল সম্পাদন করে নাই। যখন হাসান ভাই সম্পাদন করে নাই, এই হাসান ভাইয়েরটা হচ্ছে কি মাধ্যমিক সাক্ষ্য হয়ে যাবে। যদি সম্পাদন করতো, সম্পাদন বলতে কি বোঝাচ্ছে, সম্পাদনের পরে হলো রেজিস্ট্রেশনের খুব নিকটতম ধাপ হচ্ছে কি সম্পাদন করা দলিল। ঠিক আছে, যদি সম্পাদন না করে তাহলে সেটা কি হবে, মাধ্যমিক সাক্ষ্য হয়ে যাবে। যিনি মূল দলিল দেখেছেন উক্ত মূল দলিল সম্পর্কে সেই ব্যক্তির মৌখিক সাক্ষ্য কি হয়ে যাবে, মাধ্যমিক সাক্ষ্য বলে গণ্য হইবে। যেমন ধরেন ডিপয় আর মুশফিক ভাই দুইজনে একটা চুক্তি করেছে, জমি বিক্রয়ের চুক্তি করেছে। এই চুক্তি আপনার সৈকত ভাই, সাবিনা এরা হচ্ছে সাক্ষী। যখন সাক্ষীরা এখন এই যে সৈকত ভাই আর সাবিনা এরা যে সাক্ষী, এই দুইজন ব্যক্তির মৌখিক যে সাক্ষী আছে ওই দলিল সম্পর্কে এরা যদি মৌখিক কোনো বিবৃতি প্রদান করে তাহলে এই মৌখিক বিবৃতির কি হবে, মাধ্যমিক সাক্ষ্য বলে গণ্য হইবে। এখন আপনাদের এই যে 5 নম্বর পয়েন্ট আমি যেটা বললাম, যে ব্যক্তি মূল দলিল দেখেছে ওই দেখা ব্যক্তির মৌখিক সাক্ষ্য হচ্ছে প্রাথমিক সাক্ষ্য বলে গণ্য হইবে।
এর নিচে একটা সুন্দর করে একটা দাগ দিয়ে রাখেন। এই 5টা পয়েন্টে আপনাদের পড়তে হবে, কিন্তু এই লাস্টে যেটা বললাম এখান থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে আসে আর কি, বা আসবে। ঠিক আছে, এই 59 থেকে 66 ধারা পর্যন্ত এর মধ্যে আপনারা মিনিমাম একটা প্রশ্ন পাবেন পরীক্ষাতে, মিনিমাম একটা প্রশ্ন পরীক্ষাতে পাবেন। তাহলে আমরা এখানে এই 63 ধারাতে যে 5টা পয়েন্ট পেয়েছি, এই 5টা পয়েন্ট আপনারা খুব মনোযোগ সহকারে মুখস্থ করবেন। এই ধারাটা আপনার লিখিততে এবং পিলিতে উভয়ে খুবই কার্যকরী হবে। তারপরে চলে যান 64 ধারাতে। প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। প্রুফ অফ ডকুমেন্ট বাই প্রাইমারি এভিডেন্স। প্রুফ অফ ডকুমেন্ট বাই প্রাইমারি এভিডেন্স। এখন ধরেন যেখানে প্রাইমারি সাক্ষ্য আছে সেখানে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। যেখানে আপনার প্রাথমিক সাক্ষ্য আছে সেখানে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করার কোনো প্রয়োজন নাই বা ব্যবহার করা যাবে না। এই যে আমরা দুইটা ধারাতে পাইলাম, একটা হচ্ছে 60 ধারাতে আর একটা 64 ধারাতে। 60 ধারার টাইটেল কি ছিল বলেন তো? 60 ধারার টাইটেল কি ছিল? Oral evidence must be direct. আপনার প্রাথমিক সাক্ষ্য না, এটা হচ্ছে আপনার মৌখিক, আপনার প্রত্যক্ষ সাক্ষ্য দ্বারা ঘটনা কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রত্যক্ষ যে সাক্ষ্যগুলো আছে মানে ডাইরেক্ট সাক্ষ্য দ্বারা, মৌখিক সাক্ষ্য মাস্ট বি ডাইরেক্ট, ওরাল এভিডেন্স মাস্ট বি ডাইরেক্ট, এই কথা বলা আছে আপনার 60 ধারাতে। তাহলে মৌখিক সাক্ষ্য অবশ্যই কি হইতে হবে? প্রত্যক্ষ হইতে হবে। এই প্রত্যক্ষ সাক্ষ্য দ্বারা আপনি মৌখিক সাক্ষ্য কি করবেন? প্রমাণ করবেন। এখন এই 60 ধারা 64 ধারা এই দুইটা ধারাতে বলা আছে যে বেস্ট এভিডেন্স কাকে বলে, সর্বাত্মক বা সর্বাত্মক সাক্ষ্য কাকে বলে। এখন ধরেন 64 ধারাতে বলতেছে যে যদি প্রাথমিক সাক্ষ্য থাকে তাহলে প্রাথমিক সাক্ষ্য দ্বারাই কি করতে হবে? প্রমাণ করতে হবে বিষয়, দলিল প্রমাণ করতে হবে। আর 60 ধারাতে বলতেছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। এখন কেউ যদি শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, যেখানে মৌখিক সাক্ষ্য আছে আর কি, প্রত্যক্ষ সাক্ষ্য যখন আছে সেখানে শোনা সাক্ষ্য দরকার নাই। আবার 64 ধারাতে বলতেছে যেখানে প্রাথমিক সাক্ষ্য আছে সেখানে মাধ্যমিক সাক্ষ্যর প্রয়োজন নাই। তার মানে কি এই প্রাথমিক সাক্ষ্য আরেকটা হচ্ছে যে প্রত্যক্ষ সাক্ষ্য ডাইরেক্ট এভিডেন্স, এই দুইটা দ্বারাই কি করতে হবে? দলিল প্রমাণ করতে হবে। একটা হচ্ছে দলিল আর একটা হচ্ছে ঘটনা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য দ্বারা আর একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা। তা যখন আপনার এই দুইটা পদ্ধতি বলা আছে 60 ধারাতে আর একটা 64 ধারাতে, এই দুইটা বিষয়কে বলা হচ্ছে কি বেস্ট এভিডেন্স বা সর্বাত্মক সাক্ষ্য। সর্বাত্মক সাক্ষ্য বলতে গেলে আপনারা যদি আপনাদের পরীক্ষাতে আসে রিটেনে যে সর্বাত্মক সাক্ষ্য কাকে বলে, আবার যদি আসে যে আপনার সর্বাত্মক সাক্ষ্য বা বেস্ট এভিডেন্স কত ধারাতে বলা আছে, তাহলে বেস্ট এভিডেন্স আছে তো 60 ধারাতে আর 64 ধারাতে। আর সর্বোত্তক বা এই বেস্ট এভিডেন্স কাকে বলে বলবেন? যেখানে প্রাথমিক সাক্ষ্য থাকে সেখানে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয় প্রমাণ করতে হবে, 64 ধারাতে বলা আছে। আর যেখানে প্রত্যক্ষ সাক্ষ্য আছে সেখানে প্রত্যক্ষ সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করতে হবে। এই দুটাকে, এই বিষয়কে বলা হচ্ছে কি বেস্ট এভিডেন্স। বেস্ট এভিডেন্সটা বুঝতে পারছেন সৈকত ভাই?
যে সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায়, এটা বলা হচ্ছে 65 ধারাতে। এখানে 7টা বিষয়ের কথা বলা আছে। এই 7টা বিষয় আপনারা খুব মনোযোগ সহকারে মুখস্থ রাখবেন। 63 ধারার 5টা বিষয় আর 65 ধারার আপনার 7টা বিষয় আপনাদের মুখস্থ রাখতে হবে। এইখান থেকে টেকনিক্যাল এমসিকিউ পরীক্ষাতে আসবে এবং রিটেনের প্রশ্ন আসবে, সরাসরি আসবে কোন ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যায়। আবার আসবে যে কোনগুলো মাধ্যমিক সাক্ষ্য, কোন কোন দলিলকে মাধ্যমিক সাক্ষ্য বলা হয়, এটাও আসবে। সুতরাং এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। দেখেন কোন কোন ক্ষেত্রে আপনারা মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে পারবেন। যদি দলিলটার বিরুদ্ধ পক্ষের হেফাজতে থাকে, মানে মূল যে দলিল সেই দলিলটা বিরুদ্ধ যে পক্ষ আছে, অপোজিট যে পার্টি আছে, সেই অপোজিট পার্টির কাছে আছে আর কি, তারা আটক করে রাখছে, আদালতের এখতিয়ারের বাইরে অবস্থান করেন বা 66 ধারার নোটিশ দেওয়ার পরেও তারা দলিলটা আদালতে হাজির যদি না করেন, বিরুদ্ধ পক্ষের নিকট আছে এবং তে আদালতের এখতিয়ারের বাইরে আছে, নোটিশ পাওয়ার সত্ত্বেও সে দলিলটা হাজির করে নাই, তাহলে কি করতে পারবেন? মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তারপর দেখেন মূল দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হয় সে বা তার প্রতিনিধি যদি লিখিতভাবে দলিলটি অস্তিত্ব অবস্থা স্বীকার করেছে বলে প্রমাণ করা হয়। মানে যে বিষয় সম্পর্কে আপনি সাক্ষ্য প্রদান করবেন সেই বিষয় যদি অপোজিট পার্টি স্বীকার করে নেয়, যদি স্বীকার করে নেয় তাহলে কি করতে পারবেন? মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তারপরে দেখেন 3 নম্বরটা, যদি মূল দলিলটি হারিয়ে যায় বা বিনষ্ট হয়, মূল দলিলটা যদি হারায় যায় তাহলে কি করতে পারবেন? মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। 4 নম্বরটা দেখেন, মূল দলিলটা যদি 74 ধারা অনুযায়ী সরকারি দলিল হয়, যদি সরকারি দলিল হয় তাহলে কি করতে পারবেন? মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তারপর দেখেন তাহলে সরকারি দলিলের ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তারপর দেখেন দলিলটি যদি স্থানান্তরযোগ্য না হয়, দলিলটা যদি স্থানান্তরযোগ্য না হয়, যেমন জাদুঘরে আছে, যে দলিলটা জাদুঘরে আছে জাদুঘর কর্তৃপক্ষ তো বারবার দিবে না, সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তারপর দেখেন যদি কোনো বিদ্যমান আইনে মূল দলিল বিষয়ে মাধ্যমিক সাক্ষ্য প্রদানের অনুমতি দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনারা মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন। তারপরে দেখেন 7 নম্বর পয়েন্ট, মূল দলিল বিষয়ে পরীক্ষা করা আদালতের নিকট কষ্টদায়ক জটিল বলে মনে হয়। মানে দলিলটা কোর্টে উপস্থিত করা, হাজির করা খুবই যদি কষ্টদায়ক বা ব্যয় সাপেক্ষ হয় তাহলে কি করতে পারবেন? মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পাইলাম, যে যদি আদালতের এখতিয়ারের বাইরে যদি মূল দলিল থাকে যেটা হাজির করা সম্ভব হয় নাই বা 66 ধারাতে নোটিশ দেওয়ার পরেও আর কি তারা জমা দেয় নাই, সেক্ষেত্রে কি করতে পারে? মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে পারে। যদি বিরুদ্ধ পক্ষ স্বীকার করে নেয় দলিলের অস্তিত্ব সম্পর্কে, যদি দলিলটা যদি হারায় যায়, স্বীকার করে নেয়, হারায় নেয়, নোটিশ দেওয়ার পক্ষেও হাজির করে নেয় ব্যয় সাপেক্ষ, আর দলিলটা যদি সরকারি দলিল হয়, আর যদি স্থানান্তরযোগ্য অযোগ্য যদি হয়, আরেকটা হচ্ছে যে আপনার আদালতের নিকট যদি সময় এবং ব্যয় সাপেক্ষ যদি হয়, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টের কিন্তু মূল কয়েকটা পয়েন্ট আছে, যেমন হারায়ে যাওয়া, তারপরে কষ্টদায়ক বা জটিল হাজির করা, সরকারি দলিল স্বীকার করে নেয়। এই যে মূল কয়েকটা পয়েন্ট দ্বারা আপনারা এই
7টা পয়েন্ট আপনারা মুখস্থ রাখতে পারবেন। তারপরে 66 ধারাতে চলে যান। 66 ধারাতে বলতেছে যে ক্ষেত্রে নোটিশ দিতে হবে, এখান থেকে শুধুমাত্র আপনারা একটা জিনিস পড়বেন যে সাক্ষ্য আইনের 66 ধারাতে নোটিশ দেওয়ার বিধান আছে। সাক্ষ্য আইনের 66 ধারাতে নোটিশ দেওয়ার বিধান আছে, এর বাইরে আর পড়ার দরকার নাই, এর বাইরে আর পড়ার দরকার নাই। তাহলে 66 ধারাতে কি আছে? সাক্ষ্য আইনের নোটিশের বিধান আছে। তাহলে আমরা 59 ধারাতে কি বললাম যে দলিলের বিষয়বস্তু ছাড়া অন্যান্য সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। 60 ধারাতে পড়লাম যে oral evidence must be direct, মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। তারপরে আমরা পড়লাম যে প্রাথমিক সাক্ষ্য কাকে বলে 61 ধারাতে। 62 ধারাতে পড়লাম আমরা একষট্টি ধারাতে আমরা বললাম যে কোন কোন ক্ষেত্রে কিভাবে দলিল প্রমাণ করা যাবে। 62 ধারাতে আমরা বললাম যে দলিলের প্রাথমিক সাক্ষ্য। 63 ধারাতে মাধ্যমিক সাক্ষ্য। 64 ধারাতে আমরা বেস্ট এভিডেন্স পড়লাম। 60 ধারাতে বেস্ট এভিডেন্স পড়লাম। তাহলে 60 আর 64 ধারা এই দুইটা ধারা হচ্ছে বেস্ট এভিডেন্স। তারপরে 65 ধারাতে পড়লাম কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করা যাবে। 63 ধারাতে আমরা বলেছি যে মাধ্যমিক সাক্ষ্য কোনগুলো। আর 66 ধারাতে আমরা পড়েছি যে যে ক্ষেত্রে মানে সাক্ষ্য আইনের কত ধারাতে নোটিশের বিধান আছে, সাক্ষ্য আইনের কত ধারাতে নোটিশের বিধান আছে। এই হচ্ছে 66 ধারা। আমাদের এই সেশনটা শেষ হবে, আমরা আবার লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা যুক্ত হবেন। যতজন আছেন আপনারা, যেহেতু উপস্থিতি কম, সবাই আসবেন, খুব দ্রুতই লিঙ্ক দেওয়ার সাথে সাথেই চলে আসবেন। ঠিক আছে, লিঙ্ক দিচ্ছি আমি।